যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে সহিংস হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 254 জন নিহত ও প্রায় 1200 জন আহত হয়েছে। জবাবে ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, লেবানন যুদ্ধবিরতির আওতাধীন নয়। একই সুরে ওয়াশিংটনের মুখেও। অন্যদিকে লেবাননে ইসরায়েলের হামলায় কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। যুদ্ধবিরতির মাঝেই লেবাননে আবারও সহিংস অবস্থানে ইসরায়েলি ভয়াবহ হামলায় একদিনে 250-র বেশি প্রাণহানিতে শোকের ছায়া নেমেছে লেবাননে। ইসরায়েলের ধারাবাহিক হামলায় বাড়ছে হতাহত, আর এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের অবস্থান আরও জটিল হয়ে উঠছে। এই ভয়াবহ হামলার পর দেশ জুড়ে শোক পালনের ঘোষণা দিয়েছে লেবানন। দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানিয়েছেন, ইসরায়েলের এই হত্যাযজ্ঞ বন্ধে দেশের সব রাজনৈতিক ও কূটনৈতিক শক্তি কাজে লাগানো হচ্ছে। এ সময় তিনি আন্তর্জাতিক মহলকে ইসরায়েলের উপর চাপ বাড়াতে সর্বাত্মক উদ্যোগ নেয়ার আহ্বান জানান। ইসরায়েলেও পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির আওতায় লেবানন নেই। একই সুরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেন, লেবাননে যুদ্ধবিরতির এমন কোনো প্রতিশ্রুতি কখনো দেয়া হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে হিজবুল্লাহ অন্তর্ভুক্ত থাকবে না। আমরা হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখব। হিজবুল্লাহর এমন সব অবস্থানে আঘাত এনেছি যেগুলোকে তারা নিরাপদ বলে মনে করত। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার শর্ত পরিষ্কার। তার ভাষায়, ওয়াশিংটনকেই বেছে নিতে হবে যুদ্ধবিরতি নাকি ইসরায়েলের মাধ্যমে চলমান যুদ্ধ। দুই পন্থা একসাথে অবলম্বন কখনোই সম্ভব নয় বলেও জানান তিনি। লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার কঠোর নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার। একদিনেই দেশটিতে 250-র বেশি নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতিকে ভয়াবহ বলেও আখ্যা দেন। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে এমন রক্তপাত অবিশ্বাস্য। এটি বর্তমান ভঙ্গুর শান্তি প্রক্রিয়ার উপর প্রচন্ড চাপ সৃষ্টি করবে। সাধারণ মানুষের জন্য শান্তি এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। আন্তর্জাতিক মানবিক আইন হতে বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষা করা বাধ্যতামূলক। এদিকে একদিনের এই হামলায় বিপুল সংখ্যক বেসামরিক মানুষ আহত হওয়ায় চাপের মুখে লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসিরউদ্দিন আন্তর্জাতিক সহায়তার জরুরি আহ্বান জানিয়েছেন। আরাফাত ইসলাম, ৭১। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে ইসরায়েলের হামলা নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে শান্তি আলোচনা ঘিরে। লেবাননে হামলার পর শান্তি আলোচনা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। অন্যদিকে কূটনীতি ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী। এদিকে লেবাননে তেল আবিবের হামলার জেরে ফের হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের। আরাফাত ইসলামের আরেকটি রিপোর্ট। যুদ্ধবিরতির একদিন যেতে না যেতেই মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতা। লেবাননে ইসরায়েলের সহিংস হামলায় ফের ঘোলাটে হয়েছে পরিস্থিতি। এবার সংশয় তৈরি হয়েছে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা ঘিরেই। 40 দিনের টানা মার্কিন ইসরায়েলি হামলার পর বুধবার থেকে কার্যকর হয় যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যকে ঠেলে দিয়েছিল বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে। শনিবার আলোচনার টেবিলে বসার কথা ইরান যুক্তরাষ্ট্রের।
তবে বৈরুতের উপর ইসরায়েলের আগ্রাসী হামলায় শান্তি আলোচনা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আসন্ন আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার। এর আগে হোয়াইট হাউস জানায় শনিবার ইসলামাবাদে শুরু হবে সরাসরি শান্তি আলোচনা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার। তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্র আবারও হামলা শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়েছেন ইরান যদি তাদের ইউরেনিয়াম মজুদ হস্তান্তর না করে তাহলে যুক্তরাষ্ট্র নিজেই তা সরিয়ে নেবে। অন্যদিকে লেবাননে হামলার জেরে ফের অচল অবস্থায় হরমুজ প্রণালী। বুধবার ইসরায়েলের হামলার পর এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেয় ইরান। লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার কঠোর নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দেয় ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানকে আন্তর্জাতিক মানবিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে সিরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আরাফাত ইসলাম, ৭১। আবারও গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ন্যাটোকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে ন্যাটোর প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এ হুঁশিয়ারি দেন। ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, যখন যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল তখন ন্যাটো পাশে ছিল না, আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। মার্ক রুটের সঙ্গে প্রায় 2 ঘন্টার বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মার্ক রুট মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে জানান তাদের বৈঠকটি ছিল খোলামেলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরানকে সামরিক অস্ত্র সরবরাহকারী যে কোনো দেশকে যুক্তরাষ্ট্রে তাদের সব পণ্যের উপর 50% শুল্ক দিতে হবে। তিনি এই ঘোষণাটি নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথ নিয়ে ইতিবাচক মন্তব্য করার পাশাপাশি ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন তেহরান ও তার মিত্র দেশগুলোকে। তিনি বলেছেন, ইরানকে সামরিক অস্ত্র সরবরাহকারী দেশটি যুক্তরাষ্ট্রে যে কোনো ও সব পণ্যের উপর অবিলম্বে 50% শুল্ক প্রদান করবে। ট্রাম্পের এই ঘোষণার আগে তিনি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তির সম্ভাবনা রয়েছে, তবে সেই আশার মাঝেও তিনি কড়া হুঁশিয়ারি দিলেন। ইরান যুদ্ধে নাটকীয়ভাবে অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে পুরোপুরি নিশ্চিহ্ন করার হুমকি দেওয়ার কয়েক ঘন্টার মাথায় তেহরানে দেয়া এক পরিকল্পনাকে কার্যকর বলে অভিহিত করেন তিনি। মঙ্গলবার তার দেয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র 90 মিনিট আগে 14 দিনের একটি যুদ্ধবিরতিতে রাজি হয় ওয়াশিংটন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই পিছুটান? বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। হুমকি পাল্টা হুমকির মধ্যেই নাটকীয়ভাবে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ট্রাম্পের দেয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র 1.5 ঘন্টা আগে যুদ্ধবিরতিতে রাজি হয় ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই পিছুটানের পেছনে বড় কারণ হতে পারে অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়ার ভয়। নির্বাচনী প্রচারের সময় তিনি বারবার অঙ্গীকার করেছিলেন, পূর্বসূরীদের মতো তিনি যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবেন না। ট্রাম্প হয়তো ভেবেছিলেন শুধু বোমা বর্ষণ করেই ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে, কিন্তু গত 47 বছরের ইতিহাসে ইরান বারবার দেখিয়েছে তারা প্রতিকূল পরিস্থিতিতেও পিছু হটে না। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বিশ্বের 20% তেল সরবরাহকারী হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য খুব কঠিন কিছু নয়, কিন্তু সেখানে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করা হবে অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। হরমুজ সুরক্ষিত রাখতে হলে ইরান উপকূলের প্রায় 600 কিলোমিটার এলাকা মার্কিন পদাতিক বাহিনীর নিয়ন্ত্রণে রাখতে হবে। এর জন্য অন্তত 30 থেকে 45 হাজার সেনার প্রয়োজন। এছাড়া আফগানিস্তান বা ভিয়েতনামের মতো 20 বছর সেখানে থাকতে হতে পারে এমন আশঙ্কা থেকেই ট্রাম্প হয়তো সরে এসেছেন। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ওমান ও ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি বা টোল আদায় করতে পারবে, কিন্তু আন্তর্জাতিক জলপথ হিসেবে পরিচিত এই এলাকায় আগে কখনোই কোনো ফি দিতে হতো না। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের মাধ্যমে ট্রাম্প কার্যত তেহরানকে এই প্রণালীর নিয়ন্ত্রণ দিয়ে দিয়েছে, যা ইরানের জন্য একটি ঐতিহাসিক বিজয়।
অন্যদিকে ট্রাম্পের জন্য এটিই প্রথম পিছুটান নয়। এর আগেও তিনি বড় কোনো নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে 2 সপ্তাহ সময় নেওয়ার কৌশল ব্যবহার করেছেন। গত এপ্রিলে ঘোষিত লিবারেশন ডে শুল্ক নীতি বা গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকেও তিনি একইভাবে পিছিয়ে এসেছিলেন। প্রতিবারই তিনি দাবি করেন একটি ভবিষ্যৎ চুক্তির কাঠামো তৈরি হওয়ায় তিনি নমনীয় হয়েছেন। শারমিন স্বপ্না, 71। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির নিউ ইয়র্ক সিটি সহ অন্তত 52টি শহরে এই বিক্ষোভ চলছে। এছাড়া বিক্ষোভ চলছে যুক্তরাজ্যেও। লন্ডনে ইসরায়েলি দূতাবাসের বাইরে লেবাননের বিমান হামলার নিন্দা জানিয়েছেন বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের বিরুদ্ধে বুধবারও যুক্তরাষ্ট্র জুড়ে 60টিরও বেশি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর আগে গত মঙ্গলবার ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক সিটি ও ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে কয়েকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার ফেস্টুন বহন করেন, যেখানে লেখা ছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করো এবং এখনই লেবাননে বোমা হামলা বন্ধ করো। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশা নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরা খবরে বলা হয়েছে যে গাজা সিটির প্রধান সড়কে গাড়ি চালানোর সময় ড্রোন হামলা চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, আর গাড়িটিকে বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। এই হামলার সময় তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে। 2023 সালের অক্টোবরে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ধারাবাহিকভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করে আসছে। গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য মতে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 262 জন সাংবাদিক নিহত হয়েছেন। কুয়েতি ভিসার মেয়াদ বাড়ানোর পর এখন সৌদি আরবের ট্রানজিট ভিসার মাধ্যমে কুয়েতে কাজে ফেরার সুযোগ পেয়েছে বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা। তবে তারা বলছেন এই রুটে কুয়েতে গেলে খরচ বেশি। যদি দাম্মাম ও রিয়াদ থেকে ঢাকা রুটে বাংলাদেশ বিমানের বড় ফ্লাইট পরিচালনা ও আসন সংখ্যা বাড়ানো হয় তাহলে তারা সুবিধা পাবে। গত 28 ফেব্রুয়ারি থেকে ঢাকার সঙ্গে কুয়েত স্বাভাবিক বিমান চলাচল বন্ধ রয়েছে। সহকর্মী সাদেক রিপনের তথ্য, ছবিতে নাহিদা রিন্থির প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে ছুটিতে আসা বহু কুয়েত প্রবাসী দেশে আটকা পড়েন। আটকা পড়ার কারণে ভিসার মেয়াদ নিয়ে জটিলতায় পড়েন কেউ কেউ। সৌদি আরবের ট্রানজিট ভিসা প্রয়োজন হবে, যাতে করে তারা সৌদি আরবের কোনো বিমানবন্দরে বাংলাদেশ থেকে ল্যান্ড করে সৌদি আরব থেকে যেন কুয়েতে আসতে পারেন। তো এই ট্রানজিট ভিসা যেন সৌদি এম্বাসিটা ঢাকায় আছে সেখান থেকে যেন ইস্যু করা হয়, সেজন্য আমাদের প্রচেষ্টা জারি আছে। এদের অনেকে আবার ধার দেনা করে নতুন ভিসা নিয়ে বাংলাদেশে সব প্রক্রিয়া শেষ করে ফ্লাইট বন্ধের ফাঁদে আটকে যান। কারণ দেশটিতে শ্রম আইন অনুযায়ী নতুন ভিসার কর্মীদের 3 মাসের মেয়াদের মধ্যে প্রবেশ করতে হয়। নিয়ম অনুযায়ী 18 নম্বর আকামা কোম্পানির লোক 6 মাস ছুটিতে থাকতে পারে। 20 নম্বর ভিসা গৃহকর্মীরা 4 মাস ছুটিতে থাকতে পারেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, বর্তমানে যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কুয়েত সরকার দেশের বাইরে ছুটিতে থাকা প্রবাসীদের ছুটির মেয়াদ 3 মাস বাড়ায়। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের ব্যাপারে আমরা যোগাযোগ করেছি কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এবং যেটা আমাদেরকে জানানো হয়েছে যে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তারা নতুন করে কোনো ভিসা ইস্যু করছে না, বাট যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের কোম্পানি অথবা কেউ যদি তাদের বড় কফিলের কাছে কাজ করতে আসেন তাদের সাথে যোগাযোগ করলে তারা এখান থেকে নতুন ভিসা প্রিন্ট করে তাদের কাছে পাঠিয়ে দিলে তারা এখানে আসতে পারবে। কিন্তু কুয়েতের সরাসরি ফ্লাইট না থাকায় বিপদ থেকেই যায়। বাধ্য হয়ে এখন তাদের যেতে হচ্ছে সৌদি আরব হয়ে অতিরিক্ত বিমান ভাড়া দিয়ে বিশেষ ফ্লাইটে। শ্রমিকরা জানান, দাম্মাম ও রিয়াদ থেকে ঢাকা রুটে বাংলাদেশ বিমানের বড় ফ্লাইট পরিচালনা ও আসন সংখ্যা বাড়ালে তাদের খরচ কিছুটা কমত। নাহিদা রিন্থি, 71। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।